যাচ্ছে। তলিয়ে গেছে 13টি উপজেলার নিম্নাঞ্চল। আশ্রয় কেন্দ্রে ছুটেছেন হাজারো মানুষ, সেখানেও দেখা দিয়েছে জায়গা সংকট। অন্যদিকে পাহাড়ি ঢল কমলেও বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। এখনও পানিবন্দী 7 উপজেলার 6.5 লাখ মানুষ। পানিতে ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন রয়েছে 20টি ইউনিয়নের সড়ক পথের যোগাযোগ। এই নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সিলেট থেকে সহকর্মী রাকিবুল রাফি ও সুনামগঞ্জের হাজীপাড়ায় আছেন লিপসন আহমেদ। শুরুতেই আমরা যাব রাফির কাছে। রাফি, আমরা আসলে বলছিলাম যে 6.5 লাখ মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছেন। তাদের জীবন জীবিকা কিভাবে চলছে এবং নতুন করে কি আসলে কোনো এলাকা পানি ঢুকেছে না কিনা বা পানিতে ভর্তি হয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন। দেখতেই পাচ্ছেন মুষলধারে এখনো বৃষ্টি পড়ছে, অর্থাৎ মধ্যরাতে যেভাবে একরকম যেরকম বৃষ্টি থেমে গিয়েছিল এবং একই সাথে সাথে মুষলধারের যে বৃষ্টিপাতের যে অবস্থা, এখানে এখন পর্যন্ত যে তথ্য আমরা আবহাওয়া অফিস থেকে যেটা পেয়েছি যে প্রায় 55 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে 6টা থেকে 9টা পর্যন্ত, এবং চেরাপুঞ্জিতে যে বৃষ্টির অবস্থা সেখানে প্রায় 137 মিলিমিটারও বেশি বৃষ্টিপাত হয়েছে। এবং একই সাথে সাথে আবহাওয়া অফিস বলছে যে প্রায় দুপুর 1টার দিকে 60 কিলোমিটার বেগে দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে ঝড় থেকে শুরু করে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আপনি বলছিলেন যে 6.5 লাখ মানুষ কিন্তু বন্যা কবলিত। এবং একই সাথে সাথে আমি যদি জানাই, সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে কিন্তু 21টি ওয়ার্ড এখনও বন্যা কবলিত, এবং একই সাথে সাথে প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত হয়েছে সিলেট সদর। এবং একই সাথে সাথে আমি যদি জানাই, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, জৈন্তাপুর, এখানে কিন্তু গতকালকের মধ্যেই কিন্তু একরকম পানি ঢুকে গিয়েছে এবং অনেকেই কিন্তু বন্যা আক্রান্ত হয়ে গিয়েছেন। এবং সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ, যেখানে গোয়াইনঘাটে বন্যা আক্রান্তর সংখ্যা প্রায় লাখের উপরে ছাড়িয়ে গিয়েছে এবং কোম্পানিগঞ্জে প্রায় 95 থেকে 96 হাজারের মতো ছাড়িয়ে গিয়েছে। এবং 627টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং একই সাথে সাথে 627টির সাথে সাথে যারা আশ্রয়কেন্দ্রে উঠবেন, এবং দেখা যাচ্ছে যে প্রায় যেখানে 687 আশ্রয়কেন্দ্রের মধ্যে 6.5 লাখ মানুষ একসাথে এত কম আশ্রয়কেন্দ্রে উঠতে পারবেন না এবং এত দ্রুত সময়ের মধ্যে কিন্তু উঠাও সম্ভব না। এবং আমরা যে জরিপে দেখেছি, জেলা প্রশাসন যেটা দিয়েছে যে প্রায় 17,000-17,500-এর মতো আশ্রয়কেন্দ্রে উঠেছে। এবং একই সাথে সাথে জেলা প্রশাসন জানিয়েছে যে প্রায় আগামী 3 দিনে আরও ভারী বৃষ্টিপাত থাকতে পারবে এবং সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। এবং সিসিক মেয়র থেকে শুরু করে জেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা রয়েছেন, যারা সংশ্লিষ্টরা রয়েছেন, তারা ত্রাণ বিতরণ এবং ত্রাণ সামগ্রী নিয়ে একরকম ছোটাছুটি করছেন। তবে আশ্রয়কেন্দ্রের যে অবস্থা আমরা দেখেছি গতকালকে, যে আসলে আশ্রয়কেন্দ্রে অনেকেই জায়গা পাচ্ছেন না এবং খাদ্য সংকট থেকে শুরু করে নৌকা সংকট সব কিছুই কিন্তু এখনও বিদ্যমান রয়েছে। এবং যে অবস্থা দেখতে পাচ্ছি যে পানি কিন্তু একদম রাস্তার যে চারপাশ রয়েছে সেখানে কিন্তু বাড়তে শুরু করেছে এবং নদ নদীর যে বিপদসীমার উপরে যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও নদ নদীর যে বিপদসীমার পয়েন্ট সেটা অব্যাহত রয়েছে। এবং একই সাথে সাথে বৃষ্টিপাতের যে অবস্থা, আসলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও আগামী 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং সক্রিয় মৌসুমী বায়ু যেটা রয়েছে সেখানে প্রায় 89 মিলিমিটার থেকে 90 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু এখনও আছে। এবং এই মুহূর্তে যদি গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জের কথা বলি, তাহলে সেখানে কিন্তু একমাত্র ঝুঁকিপ্রবণ এলাকা, যেখানে অনেক মানুষ এখনও বন্যা আক্রান্ত। তো সব মিলিয়ে বলা চলে যে বৃষ্টি যেভাবে শুরু হয়েছে, আসলে সম্ভাবনা রয়েছে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতি থেকে সর্বশেষ খবরাখবর। মিম, এবারে আমরা যাব সুনামগঞ্জে লিপসনের কাছে। লিপসন, আমরা সুনামগঞ্জেও দেখতে পাচ্ছি সিলেটের মতোই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কি আসলে থেমে থেমে হচ্ছে কিনা, আর বন্যা পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? মিমে যদি বলি যে ভোর রাত থেকে কিন্তু সুনামগঞ্জে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু এই যে এখানকার যে মানুষরা রয়েছেন, প্রথমত হচ্ছে কি যে গত কয়েকদিনের যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলে কিন্তু সুনামগঞ্জে সহ যে এখানকার যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার প্রায় 6.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ছেন। সেই সাথে এখন মুষলধারে বৃষ্টি, অর্থাৎ যারা পানিবন্দী হয়ে পড়ছেন তারা কিন্তু যেহেতু চারিদিকে পানি, তারা কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না। পাশাপাশি যে যত সময় যাচ্ছে তত কিন্তু
কিন্তু এই যে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতির যে মানুষগুলো আসলে পানিবন্দী রয়েছেন তাদেরও কিন্তু দুর্ভোগ বেড়েই চলেছে। পাশাপাশি যদি বলি এই পাহাড়ি ঢলে পানি কিন্তু সুনামগঞ্জ শহরে 5টি যে বিভিন্ন পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট গুলো কিন্তু আসলে প্লাবিত করেছে, যার ফলে কিন্তু এই পয়েন্টগুলো দিয়ে যে এখানকার যে মানুষের চলাচল বা যে গন্তব্যস্থানে যেতে পারছে না, যার ফলে 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার জায়গা কিন্তু তারা এই পানিপথে হেঁটে কিন্তু যাচ্ছে না। পাশাপাশি আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি, যে শহরে আসলে গাড়ি ঘোড়া চলে সেই মূল শহর দিয়ে কিন্তু এখন নৌকা দিয়ে মানুষ আসলে যাতায়াত করছেন। এমনকি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বিশেষ করে কিন্তু এই বন্যা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দরাবাজার চাতক উপজেলায়। এই উপজেলার যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন, এমনকি এই উপজেলা যে একদম নিম্নাঞ্চল আসলে ত্রাণ সহায়তা পৌঁছাতেও কিন্তু উপজেলা প্রশাসনের হিমশিম খেতে হচ্ছে। সেই সাথে উদ্ধার অভিযান কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা কিন্তু দেখেছি তাহিরপুর থেকে শুরু করে ছাতক, ধর্মপাশা, দরাবাজার, মধ্যনগর এই উপজেলাগুলোতে কিন্তু আসলে নৌকা নিয়ে সেখানকার যে উপজেলা প্রশাসন কিন্তু যে পানিবন্দী মানুষগুলো রয়েছেন তাদেরকে উদ্ধার করে কিন্তু আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলা করার জন্য সকল ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু ইতিমধ্যে 516টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে। তো সব মিলিয়ে বলে যে বছর কিন্তু মোকাবেলা করার জন্য প্রস্তুত করে এখন মানুষ একটি ভয় পাচ্ছে, যেহেতু পানি পানির জল এখনো রয়েছে। নেটওয়ার্কের যে অবস্থা, যদি হুট করে নেটওয়ার্ক বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু এই অঞ্চলে মানুষ সারা দেশের সাথে আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সেই সাথে 2022-এ যে তাদের যে ভয়াবহ তাণ্ডব বন্যা দেখে চলে সেটি আবার পুনরাবৃত্তি হবে। মিম। সহকর্মী রাকিবুর রাফি এবং লিপসন আহমেদের সঙ্গে কথা প্রসঙ্গে যেটি বোঝা যাচ্ছে যে সিলেটের বন্যা পরিস্থিতি কেবলই অবনতির দিকেই এগোচ্ছে।